এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোরা পৌঁছে গেছি। এই সময় আমরা আমাদের বহু প্রতীক্ষিত এবং বহু চা পাওয়ার মধ্যে একটা জায়গা হচ্ছে না কি ব্রহ্মকূট বা পরশুরাম কুণ্ড। ভারতীয় শাস্ত্র অনুযায়ী হিন্দু শাস্ত্রের যে কয়েকজন অমরত্ব লাভ করেছিল তার মধ্যে এই ঋষি পরশুরাম একজন। তো এই ঋষি পরশুরাম কে ছিল বা কীভাবে এই তার আগমন, সেই সমস্ত স্টোরি আমরা একটু পরে আলোচনা করব। তবে এই মুহূর্তে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পরশুরাম কুণ্ড, যেটা অরুণাচল প্রদেশের একটা বিশেষ একটা টুরিস্ট প্লেস, এই সময় আমরা এই জায়গাতে এসে উপস্থিত হয়েছি। সত্যি এখান থেকে যে পারিপার্শ্বিক পুরো ভ্যালির বিউটিটা একটা অপরূপ দৃশ্যের একটা আকার নিয়েছে। নিচ দিয়ে বয়ে চলেছে লোহিত রিভার এবং পুরো ভ্যালিটার পিছন ধার দিয়ে যে ঠান্ডা হাওয়াটা বয়ে আসছে এবং আমার সূর্যের কিরণটা এসে মুখে পড়ছে, সব মিলিয়ে যেন এক আলাদাই একটা সৌন্দর্য এখান থেকে উপভোগ করতে চাই পারছি। আর সব থেকে বেশ যখন নদীটা বয়ে যাচ্ছে এবং মাঝখানে যে চরটা সৃষ্টি হয়েছে, সেই চরের মধ্যে যে গোল গোল পাথরগুলো হয়তো দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং আমার যদি পেছনটাও দেখেন, পেছনটাও পুরো নদীটা বয়ে গিয়েছে, উপরে পাহাড়, ওই রাস্তা হয়ে আমরা নিচের দিকে নেমে এসে এই ব্রহ্মকুণ্ডে এসেছি। তো আমরা এখন ব্রিজ দিকে একটু খানিকটা এই ভ্যালির বিউটি দেখে নিচ্ছি। বিউটি দেখে এরপরে আমরা চলে যাব ব্রহ্মকুণ্ডের সেই বিখ্যাত জায়গাতে। তো সেই জায়গা নিচে গিয়ে আলোচনা করবো। এখন চলুন যাওয়া যাক নিচের দিকে। এখন দাঁড়িয়ে আছি লোহিত রিভারের উপরে, সামনেই পরশুরাম কুণ্ড। সাপন আমাকে বললো ওকে একটা কোটাল নিয়ে নদীটা যখন বসে গেছিল তখন নাকি পরশুরাম কুণ্ডটা কবাক করে দিয়ে দিয়েছে, নদীটা আবার বইছে। আমি জানি সাপন বললো। প্রত্যেকটা তীর্থক্ষেত্র মন্দিরের সামনে যে এইরকম দোকান বসে, সেই রকমই দোকান আমরা এখানে দেখতে পাচ্ছি। তবে খুব একটা পর্যটক এখানে নেই, আমরাই আছি শুধুমাত্র। আর এই রুমগুলোতে তবে অনেক সাধু সন্ন্যাসীরা আছে, তবে এখন লোক নেই। কিন্তু জানুয়ারি মাসে যখন মকর সংক্রান্তির সময় এখানে হচ্ছে পরশুরাম কুণ্ডের মেলা বসে, তখন পুণ্য স্নান করার জন্য এখানে কিন্তু প্রচুর পর্যটক, নেপালি, অসমের লোক, হিন্দুরা এবং নাগা সাধুরা সমস্ত এখানে পুণ্য স্নান করার জন্য তখন ভিড়ই ভিড়। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কর। বেশ সুন্দর একটা কথা মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন। প্রকৃতির নিয়ম অনুযায়ী প্রতিটা প্রাণী যেমন জন্মগ্রহণ করে, তারা আবার মৃত্যুও বরণ করে। কিন্তু ভারতীয় পুরাণ বা হিন্দু পুরাণ অনুযায়ী এমন কিছু মানুষ বা ঋষি মহাঋষিরা আছে যারা হচ্ছে অমরত্ব লাভ করেছে। সেই রকম অমরত্ব লাভের একজন অধিকারী হচ্ছে ঋষি পরশুরাম। এই ঋষি পরশুরামের ইতিহাস অনেক কিছু আছে, সেই ইতিহাস তো আমরা জানবই। কিন্তু এই সময় আমার পেছনে এই ঋষি পরশুরামের মন্দিরটা আপনারা দেখছেন, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের একটা ট্যুরিজম প্লেস। এটা হচ্ছে পূর্ব ভারতের সবথেকে বড় পিলগ্রিম স্থানও বলা যেতে পারে। পূর্ব ভারতে এত বড় পিলগ্রিম স্থান হয়তো আমরা আর দেখতে পাবো না। এই সময় আমরা মন্দিরের উপরের দিকটা যদি লক্ষ্য করি দেখতে পাবো বিষ্ণুর যে দশম অবতার, সেই অবতারগুলোর সমস্ত চিহ্ন এখানে দেওয়া আছে। এখানে বিভিন্ন অবতার, বুদ্ধা, কর্মা, বর্মন, নরসিংহ এবং শেষ অবতার যেটা কালকি রূপ নিয়ে এই কলিযুগের অবসান ঘটাবে, সেই সমস্ত চিহ্ন এখানে দেওয়া আছে। আমরা এখন ব্রহ্মকুণ্ডের দিকে যাব। পরশুরাম যে শিবের খুবই বড় ভক্ত ছিল, সেই প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। এখানে শিবলিঙ্গ এবং পরশুরামের ছবি এখানে দেওয়া আছে। পরশুরাম, তারপরে রামের আগের অবতার পরশুরাম শিবের কাছ থেকে আরাধনা করে পরশু বা কুঠার পেয়েছিল, কঠোর আরাধনা করে, সেই জন্য তার নাম হয়েছিল পরশুরাম। এবং আমাদের মনে হয় যে অরুণাচল প্রদেশের সবচেয়ে বড় হিন্দু তীর্থক্ষেত্র হচ্ছে এই পরশুরাম কুণ্ড এবং ভারতের সবচেয়ে পূর্বতম, সবচেয়ে বড় আমার মনে হয়। আগে এটা আমরা সম্বন্ধে খুবই অবগত নয় কেউই, আমার বিশেষ করে ইন্ডিয়ার মেনল্যান্ডের, কিন্তু নর্থ ইস্টে এই হিন্দুদের সবচেয়ে বড় মনে হয় এইটাই হচ্ছে সবচেয়ে বড় কুণ্ড, পরশুরাম কুণ্ড। সেখানে আমরা আসতে পেরে একে ধন্য মনে করি। ঋষি পরশুরাম ছিল ঋষি জগদ্দম্বির ছেলে, কনিষ্ঠতম পুত্র ছিল। এবং পরশুরাম নিজে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করলেও
কিন্তু তার ক্যারেক্টার যদি দেখা যায় সেটা ক্ষত্রিয়র থেকে কোনো অংশে কম নয়। ছোটোবেলা থেকেই পরশুরাম সে যুদ্ধ, মারপিট, অস্ত্র চালনা এই সমস্ত দিকে তার হচ্ছে সবথেকে বেশি মন ছিল। স্বাস্থ্যের প্রতি তার খুব একটা ইন্টারেস্ট খুব একটা ছিল না। যুদ্ধ নিয়েই সে বা যুদ্ধের কলা কৌশল নিয়েই তিনি ব্যস্ত থাকতেন। যখন এই পরশুরাম জন্মগ্রহণ করেছিল, জন্মগ্রহণ করা থেকেই তিনি অস্ত্রের মানে ঈশ্বরের কাছ থেকে অস্ত্রের বাসনায় তিনি কি করেছিল না ধ্যান করতে শুরু করেছিল। এরকম ধ্যান করে করে ব্রহ্মার কাছ থেকে তিনি অনেক অস্ত্র নিয়েছিলেন। আর তার থেকেও কঠোর যখন ধ্যান করে মহাদেবের কাছ থেকে এই পরশু বা কুঠার এই লাভ করেছিলেন। তারপর থেকেই তার নাম হয়েছিল পরশুরাম। পরশুরাম কুণ্ড থেকে উপরের দিকে উঠে আসলে এরকম হ্যাশট্যাগ পরশুরাম বলে একটা বেশ সুন্দর এখানে ফটোশ্যুটের জায়গা করেছে। বেশ ভালো লাগছে এই জায়গাটায় বসে। মণিবাড়িতে পাথরের উপরে বসে পরশুরাম কুণ্ডের অনেকগুলো ছবি তুললো, আমিও তুলবো। তো পেছনে আসছে আমাদের দাদা কুঠার নিয়ে, বিষ্ণুর কালকি অবতার রূপে এসছে। দাদা কুঠার ও এনেছে দাদা। পেছনে পেছনে আমাদের কালকি অবতার পরশুরাম আসছে তার কুঠার নিয়ে। আবার এখানে জলের ধারাকে ধরতিতে একবারে বইয়ে নিয়ে যাবে একবার, সেই জন্য দাদা একবার কুঠার নিয়ে খুব সুন্দরভাবে আসছি। এই সময় আমি দাঁড়িয়ে আছি পূর্ব ভারতের সবথেকে পবিত্রতম স্থানে এবং হিন্দু শাস্ত্রের এবং হিন্দুদের কাছে সবথেকে পবিত্রতম স্থান। বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের যে হাতে কুঠার, তার মায়ের শিরচ্ছেদন করার ফলে যে কুঠার হাতের মধ্যে আটকে গিয়েছিল, তার বাবা তখন তাকে বলেছিল যে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন কুণ্ডে তাকে স্নান করতে। যেখানে তার এই কুঠার হাত থেকে ছেড়ে পড়বে সেই জায়গাটা হবে ভারতবর্ষের সবথেকে পবিত্রতম স্থান। তো এই জায়গাটাই হচ্ছে সেই ব্রহ্মকুণ্ড বা হচ্ছে পরশুরাম কুণ্ড, যেখানে হচ্ছে চান করার পরে পরশুরামের কুঠার হাত থেকে ছেড়ে পড়েছিল। সেই কুঠারটা এই সময় আমরা পেছনে দেখতে পাচ্ছি, যেটাকে আমরা মান্যতা দিয়ে থাকি পুরাণ মতে। কিন্তু তারপরেও যখন পরশুরাম ভেবেছিল যে এই পবিত্র স্থানের জলটা শুধুমাত্র এই জায়গাতে আটকে থাকবে কেন, ওটা ভারতবর্ষের মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তখন ঋষি পরশুরাম এই ব্রহ্মার মানে এই কুণ্ডের জলকে আঘাত করে তার কুঠার দিয়ে সে কী করেছিল, ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশ বর্তমানে হয়ে বে অফ বেঙ্গলে তখন নিয়ে গিয়েছিল। সত্যি এই জলের ধারা যদি আমরা এই সময় দেখি, কত প্রবল আকারে নিচের দিকে জল বয়ে চলেছে। সত্যি এখানে বসে থাকলে খানিকক্ষণ পরে মনে হবে যেন আমাদেরকেও এই জলের সঙ্গে ভেসিয়ে নিয়ে যাবে। সত্যি আজকে আমরা ধন্য এই জায়গাতে আসতে পারি এবং হিন্দু ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের এরকম পিলগ্রিম এরিয়া ঘুরে ঘুরে দেখা দরকার। এর আগে অনেকেই আমরা ঘুরেছি, এই জায়গাতে পূর্বতম স্থানে এসে সত্যিই আমাদের ভালো লাগছে। এখন একটু সিনারিওটা আপনি ঘুরে দেখে নিন। শুধু জলের কারেন্টটা দেখুন আর গর্জনটা দেখুন। এখনই যদি এইরকম অবস্থা হয় তাহলে বর্ষাকালে এই জলের কারেন্ট কী লেভেলের থাকে। উপর থেকে আমরা অনেকটাই নিচে নেমে এসেছি। আর এই যখন কুণ্ডের মেলা লাগে মকর সংক্রান্তির দিনে, তখন এইগুলোকে পুরো এই যে রড দিয়ে একদম বড় বড় পাইপ দিয়ে বেঁধে দেওয়া হয়। পুণ্যার্থী স্নান করার জন্য এখানে আসে। আমাদের মতো নিকৃষ্ট পাপিষ্ট মানুষরাও এখানে একটু স্নান করে পাপ ক্ষয় করার চেষ্টা করছে। তবে জলের শুধু ঢেউটা দেখুন, সাবধানে দাদা। খুবই একদম র নেচার, খুবই সাবধানে স্নান করতে হবে। প্রচুর জলের কারেন্ট আর ঢেউগুলো দেখুন, যদি একবার টানতে পারে একদম সোজা বে অফ বেঙ্গল। তবে পুরাণ মতে যেই কাহিনী হোক, এই জায়গাটায় যদি আপনি বসে থাকেন আপনার মন এবং প্রাণ জুড়িয়ে যাবে। এটা মিলিয়ে দেবেন যদি কখনো আপনি এখানে আসেন। আলাদা একটু আওয়াজ এবং পরিবেশটাকে উপভোগ করেন, কারণ অনেকটা সময় আমরা এখানে কাটালাম, আলাদাই অনুভূতি পেয়েছি।